বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দূরে এবং কাছে থেকে যারা আমার আজকের এই অনলাইন ক্লাস উপভোগ করছো, তোমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং অনেক ইন্টারেস্টিং একটি অধ্যায় আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডিগ্রি এবং অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছ, ডিগ্রি দ্বিতীয় বর্ষে এবং অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামের একটি কোর্স রয়েছে। পাশাপাশি আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি অনার্স দ্বিতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফিনান্সেও এই অধ্যায়টি রয়েছে। সো তিনটি জায়গাতেই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই এবং অনেক সময় তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনে বি ফাট এবং সি ফাট উভয় ফাট থেকেই এই প্রশ্ন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। সো এই অধ্যায়টি পাশাপাশি অনার্স তৃতীয় বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়েরও অংশ হিসাবে এই অধ্যায়টি রয়েছে। আমরা এখনও কিন্তু তোমাদের উদ্দেশ্যে অধ্যায়ের নাম বলি নাই, বলবো। আমরা ধাপে ধাপে আমরা আস্তে আস্তে পাঠে এগিয়ে যাচ্ছি। আমি আমার আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসের কার্যক্রম শুরু করছি। তাহলে আমরা আজকে যেই বিষয়ে যেই বই নিয়ে বা যে কোর্স নিয়ে আলোচনা করব, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফিনান্স এবং বিবিএস ফার্স্ট সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই অধ্যায়টি রয়েছে। আমরা দেখো এখানে চিত্রে কি দেখা যাচ্ছে, চিত্রে আর্থিক লেনদেন দেখা যাচ্ছে। এটি যতটুকু বোঝা যাচ্ছে এটি কোনো বিকাশের বা নগদ অথবা রকেটের দোকান হতে পারে, যেখানে টাকা পাঠানো হচ্ছে। একজন মহিলা টাকা পাঠাচ্ছেন, সে কোথাও দূর দূরান্ত হতে টাকা পাঠাচ্ছে অর্থাৎ নগদ লেনদেন করছেন। তার পরবর্তীতে আমরা দেখছি এখানে নগদ টাকা, মানে এটি পৃথিবীর একটি মানচিত্র দেখা যাচ্ছে। নগদ টাকা এটা আসা যাওয়া করতেছে, নগদ টাকা আসা যাওয়া করতেছে, একটি চিত্র দেখা যাচ্ছে। তারপরে এখানে নগদ টাকা, একইভাবে নগদ টাকা দেখা যাচ্ছে। নগদ টাকার একটি প্রবাহ, একটি ফ্লো দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। তারপরে চিত্র কি দেখা যাচ্ছে, এখানে আমরা লেসন টাইটেল, অর্থাৎ আমরা আজকে কোন বিষয়টি আলোচনা করবো, আমরা এখানে নগদের আসা যাওয়া, নগদের হ্রাস বৃদ্ধি, নগদের প্রবাহ দেখা যাচ্ছে। সো আমরা বুঝতে বাকি নাই, তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আজকের আলোচ্য বিষয় কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী। এই অধ্যায়টি তোমরা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এই অধ্যায়টি আলোচনা রয়েছে। আমরা সেখানেও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর 3টি ক্লাস নিব। এখানেও আমরা অনার্স এবং ডিগ্রি তৃতীয় বর্ষে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা 3টি ক্লাস নিব। আজকে আমাদের প্রথম পর্বের প্রথম ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে শিখন ফলগুলো রেখেছি, অর্থাৎ আজকের এই ক্লাস তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি অনুসরণ করো বা উপভোগ করো, তাহলে আশা করি তোমরা নিম্নের বিষয়গুলো শিখবে। নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা বলতে পারবে, তারপর নগদ প্রবাহের শ্রেণী বিভাগ বলতে পারবে, নগদ প্রবাহের উৎস বা খাতসমূহ ব্যাখ্যা করতে পারবে, নগদ প্রবাহ বিবরণীর প্রস্তুতের কৌশল বলতে পারবে, পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি বিষয়ে যদি তোমাদেরকে প্রশ্ন করি, দেখো আমরা নগদান বই করেছি আমাদের
একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নকদান বই রয়েছে। তোমরা নবম দশম শ্রেণীতে নকদান বই পড়েছ। নকদান বই মানে যেখানে সকল প্রকার নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নকদান বই বলা হয়। এখন একজন হিসাব বিজ্ঞানীকে যদি আমি প্রশ্ন করি বা একজন হিসাব শাস্ত্রবিদকে যদি আমি প্রশ্ন করি, নকদান বই নগদ লেনদেন হিসাবভুক্ত করার জন্য নকদান বই রয়েছে, কিন্তু আমাকে কেন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে? হয় কেন করতে হবে? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে আমরা নকদান বইতে সকল প্রকার লেনদেনগুলো মূলধন জাতীয় হতে পারে, মুনাফা জাতীয় হতে পারে, স্বল্পমেয়াদী লেনদেন হতে পারে, দীর্ঘমেয়াদী লেনদেন হতে পারে, মূলধনী লেনদেন হতে পারে, তারপরে মুনাফা সংক্রান্ত আয় ব্যয় হতে পারে। এরপরে এই ধরনের সব লেনদেন আমরা নকদান বইতে লিখে ফেলি। নগদ টাকা পাইলে আমরা ডেবিট করি, নগদ টাকা দিলেই আমরা ক্রেডিট করি। নগদ প্রাপ্তি এবং প্রদান সব ধরনের প্রদান আমরা ক্যাশ বুক বা নকদান বইতে লিখি। কিন্তু এটি যে বিভিন্ন ধরন আছে, নগদ প্রাপ্তি এবং প্রদানের যে বিভিন্ন ধরন আছে, বিভিন্ন প্রকারভেদ আছে, সেই প্রকার বা ধরনকে কেন্দ্র করে, সেই বিভিন্ন ধরনকে উদ্দেশ্য করে যখন আমরা খাত বা উৎস নির্ণয় করে খাত বা উৎসের মাধ্যমে নগদ প্রবাহকে প্রদর্শন করি, তখন আমরা সেটিকে নগদ প্রবাহ বিবরণী বলি। আমরা কেন করি এটি? বিভিন্ন উৎস বা খাতে বিভক্ত করে যখন আমি নগদ প্রবাহ নির্ণয় করি, তখন একজন ব্যবস্থাপক বা একজন বিনিয়োগকারী বা একজন হিসাব তথ্যের ব্যবহারকারী জানতে পারে যে আসলে এই নগদ টাকা দিয়ে আসছে যাচ্ছে, কোন কোন খাতে কোন কোন উৎস থেকে আসছে, এবং নগদ প্রবাহের একটি বাস্তব চিত্র নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে পাওয়া যায়। তো আমরা এখন নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা জানবো। নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞাটা হচ্ছে কি? কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস বা খাতে নগদ অর্থের আগমন নির্গমনের আর্থিক চিত্র যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণী একটি অংশ। আর্থিক বিবরণীর 5টি অংশের ভিতরে একটি অংশ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, এবং এই নগদ প্রবাহ বিবরণী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী প্রস্তুত করা হয়। অর্থাৎ IAS 7 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী এটি প্রস্তুত করা হয়। সো আমরা আবার সংজ্ঞাটি বলতেছি, কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস বা খাতে নগদ অর্থ আগমন নির্গমনের আর্থিক চিত্র যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। এবার আমরা ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লো, নগদ প্রবাহের শ্রেণী বিভাগ জানবো। নগদ প্রবাহ দুই ধরনের। প্রথমত আমরা কি পেলাম? ক্যাশ ইনফ্লো, নগদ আন্তঃপ্রবাহ। তাহলে নগদ আন্তঃপ্রবাহ মানে কি? যখন নগদ টাকা আসে, সহজ কথা, আন্ত মানে আসতেছে, ভিতরের দিকে আসছে। আন্তঃপ্রবাহ মানে আসা, ভিতরে আসা। মানে নগদ আন্তঃপ্রবাহ মানে নগদ টাকা যখন আসে, আগমন ঘটে, নগদ টাকা যখন আমরা গ্রহণ করি তখন নগদ আন্তঃপ্রবাহ বলা হয়। আর নগদ টাকা যখন আমরা প্রদান করি তখন তাকে নগদ বহিঃপ্রবাহ বলা হয়। সো শিক্ষার্থীবৃন্দ, ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লো, নগদ প্রবাহের শ্রেণী বিভাগ দুই ধরনের, ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো। যখন নগদ টাকা আসে ক্যাশ ইনফ্লো, যখন নগদ টাকা চলে যায় তখন ক্যাশ আউটফ্লো। এরপর আমরা দেখব নগদ প্রবাহের উৎস বা খাতসমূহ। তোমরা এটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক করার জন্য আমাদেরকে বিষয়টি বুঝতে হবে এবং ধারাবাহিকভাবে এই খাত বা উৎসগুলোকে আমাদেরকে মেনশন করে লিখে আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। সো আমরা প্রথম যে বিষয়টি পেলাম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এগুলো ব্যাখ্যা আমরা পরবর্তীতে করব। প্রথমটা হচ্ছে কি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ। দুই হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রমতে নগদ প্রবাহ। 3 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যক্রমতে নগদ প্রবাহ। সো ঝটপট তোমরা এটি শিখে নাও। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আমরা এরপরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর সংজ্ঞাটি জানবো। দেখো, তাহলে আমরা একটু প্রথমে বলি, অপারেটিং মানে পরিচালনা, নিয়মিত কাজ। আমরা নিয়মিত পরিচালনা থেকে যে নগদ প্রবাহ, কোনো প্রতিষ্ঠানে দেখো, কোনো প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম থেকে যে নগদ প্রবাহ সৃষ্টি করা হয় বা সৃষ্টি হয় তাকে পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ বলে। আমি আবার বলতেছি, কোনো প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম থেকে যে নগদ প্রবাহ সৃষ্টি হয় তাকে পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ বলে। যেমন ক্রয় বিক্রয়, বেতন প্রদান, ভাড়া প্রদান,
এবং নিয়মিত খরচাবলী এগুলো আমার পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহের অন্তর্ভুক্ত। তারপরে দেখো আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি সম্পর্কে জানবো। ইনভেস্টিং মানে বিনিয়োগ। ইনভেস্টিং মানে কি? বিনিয়োগ। একটু বলে রাখি, এখানে ইনভেস্টিং মানে বিনিয়োগ। দেখো শিক্ষার্থীবৃন্দ, বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ, আমরা এই বিনিয়োগ বলতে নর্মালি আমরা কি বুঝি? আমরা আমাদের সাধারণ ভাষায়, এই সাধারণ মানুষের ভাষায় আমরা বিনিয়োগ কার্যক্রম বলতে বুঝি, বিনিয়োগ মানে যে টাকাটা কোথাও লাগিয়ে দেওয়া বা টাকাটা লাগানো, মানে টাকাটা কোথাও রেখে দেওয়া। আমার টাকা আছে, আমি এটা কারোর কাছে রাখলাম, সে আমাকে সুদ পরিশোধ করলো অথবা মুনাফা পরিশোধ করলো, তাহলে এটাকে বিনিয়োগ। আমরা বিনিয়োগ বলতে টাকাটা কোথাও কাজে লাগানো বুঝে থাকি। কিন্তু অর্থায়নের দৃষ্টিকোণ থেকে বা আমার অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে, ফিনান্সের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগ বলতে দুইটি বিষয় বোঝাবে। মূলত কয়টি বিষয় বোঝাবে? দুইটি বিষয়। অর্থাৎ বিনিয়োগ বলতে টাকাটা কাজে লাগানোকে বোঝাবে। কাজে লাগানো, সেটি যে কোনোভাবে কাজে লাগাতে পারবে। কাজে লাগানো, টাকাটা কোথাও রাখা, কোথাও তুমি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোথাও টাকাটা রেখে দাও, এটিকে বলা হয় বিনিয়োগ। সেটি তুমি একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারো, সেটি কোনো শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারো, তুমি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংকে এফডিআর রাখতে পারো, তুমি একটি তোমার মুনাফা অর্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য তুমি বড় ধরনের কোনো সম্পত্তি ক্রয় করতে পারো, জমি ক্রয় করতে পারো, তোমার বাসার জন্য একটি ফার্নিচার কিনতে পারো, তোমার একটি বাড়ি নির্মাণ করতে পারো। অর্থাৎ টাকাটা যখন তুমি দীর্ঘমেয়াদে কোথাও কাজে লাগাবে তখন তাকে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বলবে। তো টাকা যখন দীর্ঘমেয়াদে তুমি কোথাও কাজে লাগাবে তখন তাকে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বলা হবে। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, দেখো এখানে আমি সংজ্ঞাটি যেটি রেখেছি, প্রতিষ্ঠানের দুইটি বিষয় বলেছি। কয়টি বিষয়? দুইটি বিষয়। একটি হচ্ছে স্থায়ী সম্পত্তি আর একটা হচ্ছে অন্যত্র বিনিয়োগ। তাহলে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ও অন্যত্র বিনিয়োগ ক্রয় বিক্রয় থেকে সৃষ্ট নগদ প্রবাহকে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ অথবা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলা হয়। যেমন মেশিন ক্রয় বিক্রয়, আলফা কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় ইত্যাদি। তাহলে এখানে দুইটি বিষয় মনে রাখতে হবে, একটি হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় আর একটি হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য শেয়ার ক্রয় বিক্রয়। তারপরে আসেন ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যক্রম। আমরা অর্থায়ন কার্যক্রম সম্পর্কে একটু আলোচনা করি, আগে একটু বলি। তো অর্থায়ন কার্যক্রমটা আসলে কি? অর্থায়ন বলতে আমরা নর্মালি কি বুঝি? অর্থায়ন বলতে কি বুঝি? মনে করো তুমি তোমার বন্ধুরা সহ একটি বড় একটি ইভেন্টের আয়োজন করবে, তখন তোমার বন্ধুরা সহ প্রশ্ন করলে এখানে ফিনান্স করবে কে? ফিনান্স করবে মানে টাকাটা সংগ্রহ করা। একটি কোম্পানির ক্ষেত্রে দেখো, আমরা এখানে কোম্পানি হিসাব যেহেতু করব, একটি কোম্পানি যে অর্থ সংগ্রহ দীর্ঘমেয়াদের জন্য প্রতিষ্ঠানে কাজে লাগানোর জন্য অর্থ সংগ্রহ করে অথবা এটি আবার পরিশোধ করে, বা এই সংক্রান্ত যে কার্যক্রম বা যারা যারা তাকে অর্থ সরবরাহ করে তাদেরকে প্রতিদান প্রদান থেকে শুরু করে এই সংক্রান্ত যে কার্যক্রম তাকে অর্থায়ন কার্যক্রম বলা হয়। তাহলে দেখো একটি কোম্পানি এই যে প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, প্রতিষ্ঠানের কাজে লাগানোর জন্য অর্থ সংগ্রহ এবং অর্থ পরিশোধ সহ বা যারা অর্থ প্রদান করে তাদেরকে প্রতিদান প্রদান সংক্রান্ত যে কার্যক্রম তাকে বলা হয় অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহের যে সংজ্ঞাটি আমরা এখানে দেখেছি, কোম্পানি বা ফার্মের দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ পরিশোধ, কোম্পানি বা ফার্মের দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ পরিশোধ সংক্রান্ত কার্যক্রমকে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত। যেমন শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয় ও লভ্যাংশ প্রদান। এখানে শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয় ও লভ্যাংশ প্রদান, এগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব এবং আমি কিছু সংক্ষিপ্ত কিছু কৌশল বলবো। আশা করি তোমরা খুব সহজে আমার এই কৌশলগুলো তুমি অনুসরণ করলে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে। এখানে তুমি প্রথম ধাপের জন্য 4টি, দ্বিতীয় ধাপের জন্য 2টি এবং তৃতীয় ধাপের জন্য 3টি, তাহলে মোট 4 2 6 9টি কৌশল শিখলে তুমি একটি পদ্ধতিতে তুমি প্রত্যক্ষ বা পরোক্ষ পদ্ধতিতে তুমি অবশ্যই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করবে। তখন তুমি অন্য পদ্ধতিতে যাও, সেখানে বাড়তি তোমাকে 4টি বিষয় শিখতে হবে। মোট 13টি বিষয়, 13টি কৌশল বা 13টি লাইন তুমি যদি মাথায় রাখতে পারো বা বুঝতে পারো তো তোমার পক্ষে একদম ইজিলি তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে কৌশলগুলো আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণী ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে আমাদের এখানে একটি বিষয় আসেনি, যেটি আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণী
দুই পদ্ধতি করা হয়। কয় পদ্ধতি করা হয়? দুই পদ্ধতি। একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, এখানে ইনডাইরেক্ট মেথড লেখা আছে উপরে, অর্থাৎ পরোক্ষ পদ্ধতি। আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি। ইনডিরেক্ট মেথড অথবা ডিরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতি, দুই ধরনের পদ্ধতি রয়েছে। আজকে আমরা প্রথমে পরোক্ষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, কারণ পরোক্ষ পদ্ধতিটা অপেক্ষাকৃত সহজ এবং ইম্পর্টেন্ট। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে পরোক্ষ পদ্ধতিটা আসে, এবং আমরা আমাদের 3টি ক্লাসের ভিতরে ইনডিরেক্ট মেথড নিয়ে আমরা 2টি ক্লাস রেখেছি। দেখো আমরা এখানে প্রথমে আসো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা জানি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থাৎ নিয়মিত কাজ, প্রতিষ্ঠানের নিয়মিত পরিচালন কাজ থেকে মূলত হবে। নিয়মিত প্রতিষ্ঠানের কাজ, ক্রয় বিক্রয়, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন সংক্রান্ত, আয় ব্যয় সংক্রান্ত যে সকল কার্যক্রমগুলো আসে, এই সকল কার্যক্রমকে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলবো। তো এখানে দেখো, এখানে ইনডাইরেক্ট পদ্ধতি, মানে এখানে ডাইরেক্ট সরাসরি নগদ প্রাপ্তি এবং প্রদানকে এখানে না এনে অন্যভাবে এখানে করা হয়েছে। কি করা হয়েছে দেখো, অন্যভাবে ইনডাইরেক্ট মেথডে পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয়ে আমরা কি করি দেখো, ইনডাইরেক্ট মেথডে পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয়ে নেট ইনকামকে নগদ প্রবাহে পরিণত করা। এখানে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করবে, অর্থাৎ নেট ইনকামকে নগদ প্রবাহে পরিণত করা হয়। এক্ষেত্রে নেট ইনকামের সাথে 4টি বিষয় সমন্বয় করতে হবে। তোমরা যারা ফিনান্সের ক্লাস করেছো, আমার ক্যাপিটাল বাজেটিং এর মোটামুটি বেশ কয়েকটি পর্বে এই কিছু ক্লাস রয়েছে, সেখানে আমরা এই বিষয়ে নেট ইনকামকে নগদ প্রবাহে পরিণত করার জন্য ডেপ্রিসিয়েশনকে যোগ করার একটি সিস্টেম সেখানে আলোচনা করেছি। অর্থাৎ আমরা নিট লাভটাকে যখন নগদ প্রবাহে বলতে যাবো, তখন নিট লাভের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করা লাগে। সো এখানে নেট ইনকামকে আমরা যখন নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয় করতে যাব, তখন 4টি বিষয় আমাদেরকে সমন্বয় করতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথম হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স যোগ করতে হবে, অর্থাৎ সকল প্রকার অনগদ খরচ সমূহ যোগ করতে হবে, যেমন ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নন ক্যাশ আইটেমগুলোকে, নন ক্যাশ এক্সপেন্সগুলোকে যোগ করতে হবে, যেমন ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন। 2য় নম্বর বিষয় হচ্ছে লস অন সেল অফ অ্যাসেটস, অর্থাৎ তুমি যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে থাকো, তাহলে তুমি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে থাকো, বিক্রয় করে যদি ক্ষতি হয় এটি যোগ করতে হবে, আর বিক্রয় করে যদি লাভ হয় এটি বিয়োগ করতে হবে। একটু বলে রাখি শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা নিট লাভ নির্ণয় করি, নিট লাভ নির্ণয় করতে গিয়ে আমরা যে খরচগুলো বাদ দিয়ে থাকি, এই খরচগুলোর ভিতরে নিশ্চয়ই ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন এগুলো থাকে। কিন্তু আমরা এখন নিট লাভটাকে যখন নগদ প্রবাহে পরিণত করব, এই যে ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন আমরা যে খরচগুলো বাদ দিয়েছি, এগুলোর কারণে মূলত কোনো নগদ টাকা যায় নাই, প্রতিষ্ঠান থেকে কোনো নগদ টাকা চলে যায়নি, বা নগদ টাকাটা আছে ব্যবসায়, এটি সংরক্ষিত আছে ব্যবসায়, ওই নগদ টাকাটা সংরক্ষিত আছে। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে নগদ টাকাটা ব্যবসায় রয়ে গেছে, এই নগদ টাকাটা আমরা নিট লাভটাকে যখন নগদ প্রবাহে পরিণত করব, তখন ওই নগদ টাকাটা, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের টাকাটা, অ্যামর্টাইজেশনের টাকাটা যোগ করতে হবে। তারপর দেখো, আমরা যখন নেট ইনকাম নির্ণয় করি, তখন কিন্তু আমরা অনেকগুলা নন অপারেটিং এক্সপেন্স বা নন অপারেটিং ইনকাম আমরা যোগ বা বিয়োগ করে থাকি। তাহলে এখানে দেখো যে লস অন সেল অফ অ্যাসেট, স্থায়ী সম্পত্তি বিক্রি করে ক্ষতি হয়ে গেছে, এটিকে আমরা নন অপারেটিং এক্সপেন্স হিসেবে আমরা আগে বাদ দিয়ে দিছি। অর্থাৎ নেট ইনকাম নির্ণয় করার সময় লস অন সেল অফ অ্যাসেটসকে আমরা আগে বাদ দিয়ে দিছি। এখন কি করব, আমরা যেহেতু অপারেটিং এর দিকে আমরা যাবো, নন অপারেটিং থেকে অপারেটিং এর দিকে যাবো, আমরা এই নন অপারেটিং যেটি আগে বিয়োগ করেছিলাম, এটি এখানে কি করব, যোগ করব। আর প্রফিট হলে আমরা আগে কি করতাম, নন অপারেটিং ইনকাম হিসেবে যোগ করতাম, এখানে এসে এটি কি করব, বিয়োগ করব। অর্থাৎ আপনারা যখন নেট ইনকাম নির্ণয় করেছিলাম, যখন আমরা ইনকামের স্টেটমেন্ট করেছিলাম, তখন আমরা যে বিষয়গুলো আমরা বিয়োগ করেছিলাম, যে ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন, তারপর লস অন সেল অফ অ্যাসেট যেগুলো বিয়োগ করেছিলাম, এগুলো আমরা যোগ করব। আর প্রফিট অন সেল অফ অ্যাসেট আমরা আগে যোগ করেছিলাম, এখন এটি কি হবে, বিয়োগ হবে। তাহলে প্রথম 2টি বিষয় হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স যোগ করতে হবে, যেমন ডেপ্রিসিয়েশন এবং অ্যামর্টাইজেশন। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমরা লস অন সেল অফ অ্যাসেটস, স্থায়ী সম্পত্তি বিক্রি করে যে ক্ষতি হয়, এটি তুমি আগে করেছিলে বিয়োগ, এখন করবে যোগ। আর আগে যেটি যোগ করেছিলে, অর্থাৎ প্রফিট অন সেল অফ অ্যাসেট, এটি এখন কি হবে, বিয়োগ করা হবে। 3 নম্বরে দেখো কারেন্ট অ্যাসেট ডিক্রিজ, অর্থাৎ চলতি সম্পত্তি যদি হ্রাস পায় তুমি যোগ করতে হবে, আর চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায় ইনকেস হলে তুমি কি করতে হবে, বিয়োগ করতে হবে। চলতি সম্পত্তি হ্রাস পেলে
যোগ আর বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো চলতি সম্পত্তি হ্রাস পেলে যোগ এবং বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে। তারপরে আইটেমে দেখো কারেন্ট লায়াবিলিটি, চলতি সম্পত্তির ক্ষেত্রে যা দায়ের ক্ষেত্রে তার বিপরীত। চলতি সম্পত্তির ব্যাপারটা আমি আরেকটু আলোচনা করি, তুমি খুব সহজে কিভাবে মনে রাখবে। দেখো এই যে সম্পত্তি, আমরা জানি আমার যে কোনো একটা সম্পত্তি, মনে করো আমার একটি সম্পত্তি আজকে বেড়ে গেছে, সম্পত্তি যখন বেড়ে যায় তখন নগদ টাকা কমে, এজন্য সম্পত্তি বাড়লে নগদ টাকা কমে। আমরা এইভাবে এই সেন্সে আমরা মনে রাখবো সম্পত্তি বাড়ছে নগদ টাকা কমেছে। সো নগদ টাকা যেহেতু কমেছে, আমি সম্পত্তি বাড়লে চলতি সম্পত্তি বাড়লে বিয়োগ হবে, আর চলতি সম্পত্তি যদি কমে যায় তাহলে নগদ টাকা বাড়ে, তখন আমরা কি করব, যোগ করতে হবে। তাহলে দেখো চলতি সম্পত্তি, সম্পত্তি কমলে নগদ টাকা বাড়বে এই জন্য যোগ, আর সম্পত্তি বাড়লে নগদ টাকা কমবে এই জন্য বিয়োগ। চলতি সম্পত্তির ক্ষেত্রে যা দায়ের ক্ষেত্রে ঠিক এর বিপরীত। কারেন্ট লায়াবিলিটি যখন ইনক্রিজ হবে, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে বিয়োগ, হ্রাস পেলে যোগ। আর চলতি দায়ের ক্ষেত্রে উল্টা, বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। তাহলে আমরা এবার জানবো নগদ প্রবাহ বিবরণীর কৌশলের ভিতরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহের ক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ তোমরা খুব সহজে এখানে মনে রাখবে, এখানে দুইটি বিষয় মনে রাখবে। কয়টি বিষয় তোমাকে মনে রাখতে হবে? দুটি বিষয়, হ্যাঁ, মাত্র দুটি বিষয় মনে রাখবে। অর্থাৎ তুমি যখন সেল অফ ফিক্সড অ্যাসেট, হ্যাঁ, যোগ এবং পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তি যখন তুমি বিক্রি করবে, এটি খুব সহজে মনে রাখতে পারবে। স্থায়ী সম্পত্তি বিক্রি করলে তোমার নগদ টাকা বাড়ে, তুমি যোগ করবে, আর স্থায়ী সম্পত্তি ক্রয় করলে নগদ টাকা কমে, তুমি বিয়োগ করবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যে আমি বলেছিলাম এখানে দুটি বিষয়, একটি হচ্ছে স্থায়ী সম্পত্তি আর একটা হচ্ছে অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ। তুমি যখন অন্য প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করো, বিনিয়োগ যখন বিক্রয় করবে, যদি তুমি বিনিয়োগ করো তখন তোমার নগদ টাকা কমবে, এটি কি হবে, বিনিয়োগ করলে নগদ টাকা কমবে, এটি বিয়োগ হবে। আর যখন বিনিয়োগটি তুমি বিক্রি করো নগদ টাকা বাড়বে, এটি কি হবে, যোগ হবে। সো আমরা এরপরে তৃতীয় যে বিষয়টি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এখানে আমরা তিনটি বিষয় মাথায় রাখবো, আমরা অর্থায়ন করব। দেখো একটি কোম্পানি অর্থায়ন করে, যে একটি কোম্পানি অর্থায়ন করার প্রধান যে উৎস, কোনো কোম্পানির অর্থায়নের প্রধান উৎসটা হচ্ছে কি, শেয়ার ইস্যু। একটি কোম্পানি যখন শেয়ার ইস্যু করে তখন নগদ টাকা বাড়ে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় উৎস হচ্ছে ঋণপত্র ইস্যু করতে পারে। কোম্পানির অর্থায়নের প্রধান উৎস হচ্ছে শেয়ার ইস্যু, আর দ্বিতীয় উৎস হচ্ছে ঋণপত্র ইস্যু। এখানে তিনটি বিষয়, দেখো এখানে তিনটি বিষয় সমন্বয় করতে হবে। ইস্যুয়েন্স অফ শেয়ার, আমরা যখন শেয়ার ইস্যু করি নগদ টাকা বাড়ে, এটি যোগ হবে। আমরা যখন শেয়ারের মূল্য পরিশোধ করি, পেইড ফর শেয়ার ক্যাপিটাল, পেইড ফর শেয়ার ক্যাপিটাল, তখন এটি কি হবে, বিয়োগ হবে। একইভাবে ইস্যুয়েন্স অফ ডেট, ডেট বা ডিবেঞ্চার, ঋণ বা ঋণপত্র যখন আমরা ইস্যু করি, আমরা ঋণ গ্রহণ করি, নগদ টাকা বাড়ে, এটি যোগ হবে। আমরা যখন ঋণের টাকা পরিশোধ করি তখন বিয়োগ হবে। পেইড ফর ডেট ক্যাপিটাল কি হবে, বাদ দেবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন মূলধন সংগ্রহ করি, শেয়ার মালিকদের কাছ থেকে যখন মূলধন সংগ্রহ করি, আর মূলধনের বিপরীতে আমরা যে লভ্যাংশ পরিশোধ করি, ডিভিডেন্ড পেইড, তো ডিভিডেন্ড পেইডটাকে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো তিনটি বিষয় মনে রাখতে হবে, শেয়ার ইস্যু করলে নগদ টাকা বাড়ে, যোগ, শেয়ার টাকা পরিশোধ করলে নগদ টাকা কমে, বা ঋণপত্র ইস্যু করলে নগদ টাকা বাড়ে, যোগ, ঋণপত্রের টাকা পরিশোধ করলে নগদ টাকা কমে, বিয়োগ, আর ডিভিডেন্ড পেইড করলে, লভ্যাংশ পরিশোধ করলে নগদ টাকা কমে, এটিও বিয়োগ হবে। তো আমরা এবার সরাসরি অঙ্কের দিকে যাব। এখানে ইনডাইরেক্ট মেথডে আমরা নগদ প্রবাহ বিবরণের একটি আংশিক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রেখেছি। প্রবলেম 1, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2016 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আছে। সো তোমরা ঝটপট তোমাদের বই খুলে 2016 সালের কোশ্চেন দেখলে এটি দেখতে পাবে। দেখো, তুগলক কোম্পানি লিমিটেড প্রোভাইডেড ইউ দ্য ফলোয়িং ডাটা। তুগলক কোম্পানি তোমাকে নিম্নের তথ্যসমূহ সরবরাহ করেছে। নাম্বার 1, নেট ইনকাম ফর দ্য ইয়ার 2015 ইজ টাকা 33,000। 2015 সালে নিট লাভ দেওয়া আছে 33,000 টাকা। তারপরে দেখো সাম ব্যালেন্স, কিছু ব্যালেন্স এখানে দেওয়া হয়েছে। 2 নম্বরে দেখো এখানে কিছু ব্যালেন্স দেওয়া আছে, চলতি সম্পত্তি এবং চলতি দায়, তিনটি চলতি সম্পদ এবং একটি চলতি দায় ব্যালেন্স দেওয়া আছে। দেখো এখানে
তারিখটা মনে রাখতে হবে, কোনটা শুরু কোনটা শেষ, কোনটা বছরের শুরু কোনটা বছরের শেষ। এখানে 1/1/2015 বছরের শুরু, 31/12/2015 এটি বছরের শেষ। সো এখানে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল বিগিনিং এ 23,000, এন্ডিং এ 28,000, 5,000 টাকা ইনক্রিজ হলো। ইনভেন্টরি বিগিনিং এ 57,000, এন্ডিং এ 50,000, 7,000 ডিক্রিজ। প্রিপেড এক্সপেন্স বিগিনিং এ 27,000, এন্ডিং এ 22,000, সো 5,000 ডিক্রিজ। অ্যাকাউন্টস পেয়েবল এটি হচ্ছে কারেন্ট লাইবিলিটি, চলতি দায়, এটি বিগিনিং এ 20,000 এবং এন্ডিং এ 18,000, তাহলে 2,000 ডিক্রিজ। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। রোমান 3 তে বলা হয়েছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 14,000, 14,000 টাকা অবশ্য দেওয়া আছে। রোমান 4 এ লস অন সেল অফ ইকুইপমেন্ট, স্থায়ী সম্পত্তি বিক্রি করে ক্ষতি হয়েছে 3,000 টাকা, এটি দেওয়া আছে। তারপরে তোমাকে কি বলা হয়েছে, প্রিপেয়ার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফর ইয়ার 2015 বাই ইনডাইরেক্ট মেথড। তোমাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয় করতে বলা হয়েছে ফর দ্য ইয়ার 2015, 2015 সালের জন্য ইনডাইরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতিতে। সো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো শুধুমাত্র আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের জন্য দেওয়া হয়েছে এবং আমরা এই অঙ্কটি বি ফাটে এসেছিল। তোমরা খুব সহজে অঙ্কটি আশা করি করতে পারবে। এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেওয়া আছে, দেখো নেট ইনকাম দেওয়া আছে, তারপরে অবশ্যই অনগদ খরচ যোগ করার জন্য অবশ্যই দেওয়া আছে, তারপরে স্থায়ী সম্পত্তি বিক্রি করে ক্ষতি হয়েছে, ক্ষতিটি আমরা এখানে যোগ করব, এটি দেওয়া আছে। চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি দেওয়া আছে এবং চলতি দায়েরও হ্রাস বৃদ্ধি দেওয়া আছে। মোটামুটি আমরা যে 4টি আইটেম মনে রাখার জন্য বলেছি, 4টি আইটেমের প্রয়োগই এখানে দেওয়া আছে। তো সো আমরা শুরু করব। এখানে আমরা প্রথমে তুগলক কোম্পানি লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফার্স্ট ইয়ার, আংশিক হওয়ার কারণে ফার্স্ট ইয়ার শব্দটি এখানে ইউজ করা হয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2015। এখানে দেখো আমরা লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। নেট ইনকাম দেওয়া আছে 33,000। আমরা 4টি বিষয় তোমাদেরকে মনে রাখার জন্য বলেছি। এই 4টি বিষয় আমরা সমন্বয় করার জন্য এখানে একটি বিষয় লিখতে হবে। এই বিষয়টি সব সময় আসবে, একটি কমন বিষয়। এই ইনডাইরেক্ট মেথডের কাছে তুমি এটি একটু মুখস্থ করে নিতে পারো, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমি আবার বলতেছি, নেট ইনকাম লেখার পরে যে কথাটি লিখতে হবে, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এইটি লেখার পরে আমরা প্রথমে লিখবো আমাদের অঙ্কে ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। আমরা শিখেছিলাম অনগদ খরচ থাকলে যোগ করতে হবে, সো ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট আমরা 14,000 টাকা যোগ করব। দ্বিতীয় পর্যায়ে আমরা শিখেছিলাম স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, অর্থাৎ লস অন সেল অফ অ্যাসেটস, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি থাকলে যোগ করতে হবে। এখানে লস অন সেল অফ ইকুইপমেন্ট দেওয়া আছে, এটি আমরা 3,000 টাকা যোগ করেছি। তারপরে দেখেন বলেছি আমরা চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পেয়ে থাকে বিয়োগ, আর চলতি সম্পত্তি হ্রাস পেলে যোগ। তাহলে আমরা দেখবো এখানে 3টি চলতি সম্পত্তির ব্যাপারে বলা আছে। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা বলেছিলাম যে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছিল, অ্যাকাউন্ট রিসিভেবল যখন বৃদ্ধি পাবে আমার এখানে এটি বিয়োগ হবে। তারপরে ডিক্রিজ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি এটিও এক ধরনের চলতি সম্পদ, তাহলে এখানে এই চলতি সম্পদ ইনভেন্টরি হ্রাস পেয়েছে, এই জন্য এটি যোগ হবে, 7,000 টাকা যোগ হবে। তারপর ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স, চলতি সম্পত্তি এটিও একটি চলতি সম্পত্তি, প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ, তাহলে অগ্রিম খরচ যখন হ্রাস পেয়েছে এটিও এখানে যোগ হবে। তাহলে প্রথমটি চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে বিয়োগ, পরের দুটি চলতি সম্পত্তি হ্রাস পেয়েছে যোগ। তারপরে একটি মাত্র চলতি দায় আমাদের এখানে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, এখানে অ্যাকাউন্টস পেয়েবল হ্রাস পেয়েছে এবং আমরা বলেছিলাম যে চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পেত আমরা যোগ করতাম, হ্রাস পেলে বিয়োগ করতাম। এখানে যেহেতু হ্রাস পেয়েছে আমরা বিয়োগ করবো, তাহলে 2,000 টাকা এখানে মাইনাস ফিগার হিসেবে আসলো। তাহলে 33,000 টাকা থেকে এই আইটেমগুলো যোগ বিয়োগ করার পরে আমার যে আইটেমটি এসেছে, যে টাকার পরিমাণ এসেছে কত, 55,000। এবং এই এখানে যে ফলাফল এসেছে নেট ক্যাশ প্রোভাইডেড বা অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা এখানে লিখেছি। এখানে যে মানে ফলাফলটা এসেছে এই ফলাফলটি তোমরা মনে রাখতে হবে, এই ফলাফলটি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যখন পজিটিভ হবে অর্থাৎ নগদ প্রবাহের এই ফলাফলটা যখন পজিটিভ হবে, অর্থাৎ তোমরা এই সেকশন থেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং এক্সপেন্স সেকশন থেকে তুমি 55,000 টাকা পেয়েছো, তারা তোমাকে প্রোভাইড করেছে। সো যখন পজিটিভ হবে তখন তুমি লিখবা নেট ক্যাশ প্রোভাইডেড, তারা তোমাকে প্রোভাইড করেছে। কারা?
অপারেটিং অ্যাক্টিভিটিস সেকশন, তাহলে এখানে প্রোভাইডেড হবে নেট ক্যাশ প্রোভাইডেড বা অপারেটিং অ্যাক্টিভিটিস। আর যদি কোনো কারণে নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে তারা তো প্রোভাইড করে নাই, বরং তোমাদের টাকা তারা ইউজ করেছে, তখন হবে ইউজড। তাহলে পজিটিভ হলে হবে প্রোভাইডেড আর নেগেটিভ হলে হবে কি নেট ক্যাশ ইউজড। শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি তোমাদের বাড়ির কাজ দেওয়ার মাধ্যমে আজকে ক্লাস শেষ হবে। তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের ওই আগের অঙ্কটির সাথে মিলিয়ে আমি কিছু বিষয় তোমাদেরকে দিয়েছি, তোমরা শর্টকাট বিষয়টি একটু লিখে নাও। প্রভাতী লিমিটেড প্রোভাইডেড ইউ দ্য ফলোয়িং ডাটা। প্রভাতী লিমিটেড নিম্নের তথ্যসমূহ তোমাকে সরবরাহ করেছে। প্রথমে দেখো রোমান 1, নেট ইনকাম ফর দ্য ইয়ার 2019 ইজ টাকা 10,000। 2019 সালে নিট লাভ দেওয়া আছে 10,000 টাকা। তারপরে সাম ব্যালেন্স, কিছু ব্যালেন্স এখানে দেওয়া আছে, আগেরটার মতো আমরা রেখেছি। অ্যাকাউন্টস রিসিভেবল 1/1/2009 অর্থাৎ বিগিনিং 31/12/2009, 31/12/2009 এন্ডিং। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দেখো বিগিনিং এ 13,000, এন্ডিং এ 15,000। তাহলে এখানে ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা। ইনভেন্টরি বিগিনিং এ 22,000, এন্ডিং এ 20,000, তাহলে ডিক্রিজ হ্রাস পেয়েছে 2,000 টাকা। প্রিপেড এক্সপেন্স দেখো বিগিনিং এ 7,000, এন্ডিং এ 10,000, অর্থাৎ এখানে বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। এই তিনটি হচ্ছে চলতি সম্পত্তি। তারপর একটি মাত্র চলতি যা দেওয়া আছে আমাদের আগের অঙ্কের মতোই। অ্যাকাউন্টস পেয়েবল বিগিনিং এ 10,000, এন্ডিং এ 8,000, অর্থাৎ 2,000 ডিক্রিজ হয়েছে। তারপরে আদার্স ইনফরমেশন, আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। রোমান 3, ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্টের অবস্থা 4,000, লস অন সেল অফ ইকুইপমেন্ট, স্থায়ী সম্পত্তি বিক্রি করে ক্ষতি হয়েছে 1,000। তারপরে আমরা দেখব সর্বশেষ আমাকে কি করতে হবে, প্রিপেয়ার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফর দ্য ইয়ার 2019 বাই ডিরেক্ট মেথড। তোমরা একটু সময় দিচ্ছি, তোমরা এটি একটু লিখে নাও, তোমরা প্রশ্নটি লিখে নাও। আমি আবার একটু বলবো। প্রভাতী লিমিটেড প্রোভাইডেড ইউ দ্য ফলোয়িং ডাটা। প্রভাতী লিমিটেড তোমাকে নিম্নের তথ্যসমূহ সরবরাহ করেছে। নেট ইনকাম ফর দ্য ইয়ার, এই বছরের জন্য নিট লাভ 2019 সালে ইজ টাকা 10,000, 10,000 টাকা। সাম ব্যালেন্স, কিছু ইনফরমেশন দেওয়া আছে। অ্যাকাউন্ট টাইটেল 1/1/2019, 31/12/2019, বিগিনিং এন্ড এন্ডিং। অ্যাকাউন্ট রিসিভেবল বিগিনিং 13,000, এন্ডিং 15,000, এখানে ইনক্রিজ 2,000। ইনভেন্টরি বিগিনিং 20,000, ending 20,000, decrease 2,000. Prepaid expense beginning 7,000, ending 10,000, increase 3,000. Accounts payable beginning 10,000, ending 8,000, decrease 2,000. রোমান 3 তে depreciation of equipment দেওয়া আছে 4,000, রোমান 4 এ loss on sale of equipment 1,000, prepare cash flow from operating activities for the year 2019, 2019 সালে নগদ প্রবাহ বিবরণী করতে হবে বাই ইনডাইরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতিতে। আমরা শিক্ষার্থীবৃন্দ দেখতে দেখতে আমরা আজকের এই ক্লাসের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। নগদ প্রবাহ অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সো তোমরা নগদ প্রবাহ বিবরণীর আমার এই ক্লাসগুলো ধাপে ধাপে আজকে প্রথম ক্লাস নিলাম, আমরা সামনে আরো 2টি ক্লাস নেব, ধাপে ধাপে তোমরা দেখবে এবং তোমরা ক্লাসগুলো ভালোভাবে উপভোগ করবে, বাড়ির কাজ করবে। এই তোমাদেরকে সেই অনুরোধ রইল। তোমরা এই কঠিন মুহূর্তে তোমরা ভালো আছো, সুস্থ আছো, ঘরে থাকো এবং ঘরে থেকে তোমরা 100% সরকারি স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজেদের জীবন অতিবাহিত করো, এই অনুরোধ রাখছি। এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।